আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমান রহিম। জাহাঙ্গীর আলম পল্লী উন্নয়ন একাডেমি, লেবুটি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা হিসাব বিজ্ঞান ক্লাসে হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। বিগত ক্লাসগুলোর মতো আজকেও আমরা তোমাদের জন্য নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে বিষয়গুলোকে নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়গুলো হলো চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার। এই জিনিসগুলো আমাদের বাস্তব জীবনে সমাজে খুব পরিচিত শব্দ বা পরিচিত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহারযোগ্য বিষয়াদি। তাই আমরা এক এক করে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে আমরা আজকে আলোচনা রেখেছি চালান। আমরা প্রথমে জেনে নিই চালান বিষয়টি কি বা চালান বলতে আমরা কি বুঝি। একজন বিক্রেতা যখন ধারে তার পণ্যটি বিক্রয় করে তখন এর প্রমাণ হিসাবে বিক্রেতা তার পণ্যের বিবরণ, পরিমাণ, দর, মোট মূল্য, ভ্যাট, কারবারি বাট্টা, পরিবহন খরচ, প্যাকিং খরচ, মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি বিস্তারিত বিবরণ দিয়ে যে দলিল প্রস্তুত করে এবং ক্রেতার নিকট প্রেরণ করে তাকে আমরা চালান বলি। এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে বিক্রেতা 3 কপি চালান প্রস্তুত করে। 1 কপি পণ্যের সাথে প্রেরণ করে ক্রেতার নিকট এবং 1 কপি তার যে হিসাব বিভাগ রয়েছে সেখানে প্রেরণ করে এবং 1 কপি নিজস্ব নথিতে অর্থাৎ তার নিজের তত্ত্বাবধানে সে রেখে দেয়। তাহলে আমরা এখন চালান সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করলাম। এখন একটি চালানের নমুনা আমরা দেখব। ঠিক আমরা চালান শব্দটি আমরা আমাদের হিসাবের মাঝখানে লিখব উপরে। এরপরে কাজ হলো আমরা বিক্রেতার নাম, অর্থাৎ উপরে থাকবে, মাঝখানে বিক্রেতার নাম। আমরা এখানে কাল্পনিক নাম ব্যবহার করেছি, সেলিম ট্রেডার্স। ইনি হলেন একজন বিক্রেতা। তাহলে এই চালানটাকে আমরা বলবো বিক্রয় চালান। এরপরে আমাদের কাজ হলো বাম পাশে আমরা চালান নম্বর লিখব, অর্থাৎ যিনি বিক্রেতা থাকবেন তার সেই নাম্বারটি দিবেন, চালান নম্বর। যে তারিখে তিনি ধারে বিক্রয় করছেন পণ্যগুলো সেই তারিখ 16 জুলাই 2017। আমি আগে বলেছি এই নাম্বার তারিখগুলো সব কাল্পনিক। এখন আমরা দেখব ক্রেতা, মানে যার নিকট আমরা বিক্রয় করছি। জয়া ট্রেডার্স, ঠিকানা ধরে নিলাম RDA শেরপুর, বগুড়া। এখন আমরা চালানের কিভাবে লিখব, কিভাবে লিখতে হয়, কিভাবে উপস্থাপনা করতে হয় সেই বিষয়টি তোমাদের সামনে আলোচনা করছি। আমরা তারিখ, বিবরণ, দর, পরিমাণ, টাকার পরিমাণ এই কলামগুলো ব্যবহার করব। আমরা ধরে নিলাম জুলাই 7 তারিখে চিনি প্রতি কেজি 52 টাকা করে এবং পরিমাণ হলো অর্থাৎ কেজিতে 56 কেজি। তুমি যদি 56কে 52 দিয়ে গুণন করো তাহলে পেয়ে যাবে 2912 টাকা। এরপরে ধরে নিলাম আরেকটি পণ্য মসুর ডাল, সেখানে দর হলো 110 টাকা, অর্থাৎ 1 কেজি 110 টাকা, পরিমাণ হলো 35 টাকা। তুমি যদি 110কে 35 দিয়ে গুণন করো তাহলে পেয়ে যাবে 3850 টাকা। এখন এই দুইটি যে পণ্য চিনি এবং মসুর ডাল তার যোগফল হলো 6762 টাকা। তা আমাদের প্রশ্নে বা উদ্দীপকে দেওয়াই থাকবে কত পার্সেন্ট কারবারি বাট্টা। ধরো এখানে ধরে নিলাম আমরা 12% কারবারি বাট্টা। তাহলে 6762 টাকার 12% যদি করো তাহলে আমরা পেয়ে যাব 811 টাকা 44 পয়সা। সুতরাং কারবারি বাট্টা যেহেতু মাইনাস করতে হবে, 6762 টাকা থেকে যদি আমরা 811.44 পয়সা মাইনাস করি তাহলে পেয়ে যাব 5950 টাকা 56 পয়সা। এই টাকা আমাদের নিচে কথায় লিখতে হবে 5950 টাকা 56 পয়সা। এরপরে ডাইন পাশে দেখো নিচে বিক্রেতার স্বাক্ষর থাকবে, বাম পাশে
টাকা কথায় লেখার পরে শর্ত থাকবে, বিক্রয় শর্ত। এখানে বিক্রয় শর্ত দেখো 2, 10, নিট 30। এই কথা দ্বারা কি বোঝানো হয়? অর্থাৎ ধরে নাও তুমি বিক্রেতা সেলিম ট্রেডার্স, তুমি 5,950 টাকা 56 পয়সা ক্রেতার নিকট থেকে পাবে। ক্রেতা যদি তোমাকে আজকের তারিখ অর্থাৎ 16 জুলাই তারিখে থেকে 2 দিনের মধ্যে যদি 10 দিনের মধ্যে যদি টাকা সে পরিশোধ করে, তাহলে 2% বার্তা তাকে তুমি দিবে, অর্থাৎ আরও 2% সে ছাড় পাবে। তাহলে প্রথমে সংখ্যাটি হলো বার্তা অবলিক 10 হলো দিন, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা দেওয়া হবে। আর যদি সেই সুযোগটি কাজে লাগাতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে আগামী 30 দিনের মধ্যে সম্পূর্ণ টাকাই তাকে পরিশোধ করতে হবে। আর শেষে একটি কথা অবশ্যই লিখতে হবে, বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধন সাপেক্ষে, অর্থাৎ এর মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে সেটি সংশোধন করা যাবে। এ হলো আমাদের চালান। তাহলে এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের ডেবিট ভাউচার। তাহলে আমাদের আলোচনার বিষয় হলো এখন ডেবিট ভাউচার। তা আমরা একটু আগে আসি যে ডেবিট ভাউচার আসলে কি, কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। তোমাকে মনে রাখতে হবে, প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার খরচ ও প্রদেয় অর্থ পরিশোধের জন্য ব্যবহৃত ভাউচারকে ক্রেডিট ভাউচার বলে। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের কেনাকাটার জন্য যে খরচ করা হবে অথবা প্রদেয় অর্থ, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের কাছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা পাবে, এর জন্য যে খরচ করা হয় এবং খরচের জন্য ব্যবহৃত যে ভাউচার ব্যবহার করা হয়, সেই ভাউচারকে বলা হয় ডেবিট ভাউচার। তাহলে আমরা এখন একটি ডেবিট ভাউচারের নমুনা দেখব। উপরে অবশ্যই প্রতিষ্ঠানের নাম, যথারীতি ডাইন পাশে তারিখ থাকবে, বাম পাশে এই যে ডেবিট ভাউচার করছো তুমি, ডেবিট ভাউচার একটি নাম্বার থাকবে। এরপরে হিসাব খাতের নাম, অর্থাৎ আমি ক্রয় করেছি, তাহলে হিসাব খাতের নাম ক্রয়। আর গ্রহণকারীর নাম, যে আমার কাছ থেকে গ্রহণ করেছিল তার নাম হলো সাজ্জাদ অ্যান্ড সন্স। তাহলে আমরা দেখি ডেবিট ভাউচার কীভাবে প্রস্তুত করতে হয়। এখানে বিষয়টা হলো ক্রমিক নম্বর লিখতে হবে, যদি আরও থাকে সেই ক্রমিক নম্বর লিখতে হবে। ব্যয়ের বিবরণ, অর্থাৎ কতভাবে আমরা যতবার ক্রয় করব ততবারই আমরা এই আইটেমটা আমরা লিখব। এরপরে আমরা আসি যে টাকার পরিমাণ। আমাদের কাজটি হলো ক্রমিক নম্বর 1, নগদে পণ্য ক্রয়, টাকার পরিমাণ 3,500। এভাবে অর্থাৎ আমাদের যে ডেবিট ভাউচার সেটি হলো খরচের ক্ষেত্রে, যেহেতু ক্রয় করলে আমাদের খরচ হয়, তাহলে এরপরে কাজ হবে নিচে টাকাটি কথায় লিখতে হবে 3,500 টাকা মাত্র। যথারীতি নিচে এই স্বাক্ষরগুলো থাকবে একটি ডেবিট ভাউচারে। গ্রহণকারী স্বাক্ষর, টাকা যিনি গ্রহণ করেছেন, ব্যবস্থাপক, আমরা যদি বলি ম্যানেজারের স্বাক্ষর, হিসাব রক্ষক মানে অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ারের স্বাক্ষর থাকবে। এই 4জন লোকের স্বাক্ষরে যখন হবে তখনই এটি একটি পরিপূর্ণ ডেবিট ভাউচারে পরিণত হবে। তাহলে আমরা একটি ডেবিট ভাউচার কিভাবে লিখতে হয় এবং কিভাবে কোথায় নাম, কোথায় ঠিকানা, কার কার স্বাক্ষর থাকে সে বিষয়ে আমরা জানলাম, বুঝতে পারলাম। এখন বাসায় আমরা অনুশীলন করব। এরপরে জানবো আমরা ক্রেডিট ভাউচার। এখন আমরা আসি ক্রেডিট ভাউচার কি বা কাকে বলে, ক্রেডিট ভাউচার বলতে আমরা কি বুঝি। এখানে দেখো ডেবিট ভাউচারের বিপরীত। ক্রেডিট ভাউচার হলো বিভিন্ন প্রকার আয়, আমার যে আয় হয় এবং প্রাপ্য অর্থ আদায়ের জন্য ব্যবহৃত ভাউচার। আমি যদি কারো কাছে টাকা পাওনা থাকি, কোনো প্রতিষ্ঠানের কাছে বা কোনো ব্যক্তির কাছ থেকে, তার কাছ থেকে টাকা আদায় করার সময় অথবা যে কোনো আয়ের ক্ষেত্রে আমি যেই ভাউচার ব্যবহার করি সেই ভাউচারকে বলা হবে ক্রেডিট ভাউচার। তাহলে আমরা দেখি একটি ক্রেডিট ভাউচারের নমুনা। উপরে থাকবে নাম, যথারীতি ডান পাশে তারিখ, বাম পাশে যেহেতু ক্রেডিট ভাউচার নাম্বার থাকবে, এবং এখানে হবে বিক্রয় হিসাব, যেহেতু আমাদের আয়ের ক্ষেত্রে হিসাব খাত, আমরা প্রদানকারীর নাম যিনি আমাদেরকে টাকা দিয়েছেন, ধরে নাও বর্ণ ট্রেডার্স। এরপরে আমাদের যথারীতি এখানে 1 নম্বর, অর্থাৎ যতগুলো আয়ের আইটেম থাকবে ততগুলো নাম্বার থাকবে। এখানে তোমাদের সামনে একটি উপস্থাপনা করা হলো বোঝার সুবিধার জন্য।
আর আয়ের আইটেমটি হলো নগদে পণ্য বিক্রয়। এখানে থাকতে পারে বিনিয়োগের সুদ, এখানে থাকতে পারে সঞ্চয়পত্রের সুদ, এখানে থাকতে পারে শিক্ষানবিশ সালামি, অর্থাৎ আয়ের যে আইটেমগুলো থাকবে। টাকা 5,000 টাকা। নিচে আমরা কথায় লিখবো 5,000 টাকা, 5,000 টাকা মাত্র। এখানে ভুল ক্রমে কথায় 500 টাকা লেখা হয়েছে, আসলে এখানে হবে 5,000 টাকা। এরপরে গ্রহীতার স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, হিসাবরক্ষকের স্বাক্ষর, ক্যাশিয়ারের স্বাক্ষর, এই স্বাক্ষরগুলো আমাদের থাকবে। তাহলে আমি দুঃখের সঙ্গে বলছি যে এখানে 5,000 টাকা মাত্র হবে, 500 টাকা নেই, অর্থাৎ অঙ্কে যে টাকা লেখা থাকবে সেই টাকাই কথায় তোমাকে লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে একটি ক্রেডিট ভাউচার শিখলাম। আমরা এরপরে শিখব ক্যাশ মেমো। এরপরে আমরা শিখব কিভাবে একটি ক্যাশ মেমো তৈরি করতে হয়। তা আমরা আগে আসি, আসলে ক্যাশ মেমো কি। আমাদের মনে রাখতে হবে, বিক্রেতা নগদে পণ্য বিক্রয়ের জন্য বিক্রিত পণ্যের বিবরণ, পরিমাণ, দর, নিট মূল্য, ভ্যাট, কারবারি বাট্টা, প্যাকিং খরচ ইত্যাদি উল্লেখ করে যে ছাপানো দলিল ক্রেতাকে প্রদান করে তাকে ক্যাশ মেমো বলে। অর্থাৎ তোমরা যখন এই বাস্তব জীবনে কেনাকাটা করো দোকান থেকে বা শপিং মল থেকে, কেনাকাটা করার সময় তোমাকে নগদে যখন কেনাকাটা করো তখন বিক্রেতা তোমাকে একটি ছাপানো দলিল বা কাগজ প্রদান করে থাকে, যাকে বলা হয় ক্যাশ মেমো। এবং সেখানে কি কি থাকে তুমি লক্ষ্য করে দেখবে যে তুমি কি ক্রয় করেছে সেই বিবরণ, পরিমাণ থাকে, দর লেখা থাকে, মূল্য লেখা, ভ্যাট, বাট্টা, প্যাকিং ইত্যাদি উল্লেখ থাকে। এই বিষয়টি বা এই কাগজটি বা এই দলিলটি বা এই প্রমাণপত্রটি হলো ক্যাশ মেমো। আমরা একটি ক্যাশ মেমো নমুনা এখন দেখাবো। যে উপরে নাম, প্রতিষ্ঠানের নাম, বর্ণ ট্রেডার্স, যথারীতি ভাউচার নম্বর বাম পাশে, ডান পাশে যেই তারিখে লেনদেনটি সংঘটিত হলো সেই তারিখ। ধরে নিলাম আমরা এখানে জুলাই 16 তারিখে 2017 সালে লেনদেন। ভাউচার নম্বর 7 এবং প্রতিষ্ঠানের নাম বর্ণ ট্রেডার্স। এখানে ক্রেতার নাম, যিনি ক্রয় করেছেন আমাদের প্রতিষ্ঠান থেকে, আমরা ধরে নেব আমরা বর্ণ ট্রেডার্স, আমরা বিক্রেতা। তাহলে ক্রেতা হলো অক্ষর ট্রেডার্স, যার ঠিকানা হলো বি ব্লক, শাহজাহানপুর, বগুড়া। এখন আমরা দেখি কিভাবে একটি ক্যাশ মেমো তৈরি করা হয়। আমরা এই ব্যাপারে জানি, যখন কেনাকাটা করি বা তখন আমরা এই ভাউচারটি পেয়ে থাকি, ক্যাশ মেমোটি পেয়ে থাকি। এখানে তারিখ, বিবরণ, দর, পরিমাণ, টাকার পরিমাণ, এটা কিছুটা দেখো চালানের সঙ্গে মিল রয়েছে। তাহলে আমরা ধরে নিলাম জুলাই 7 তারিখে আমরা চিনি বিক্রয় করলাম 52 টাকা দরে, 56 টাকা কেজি, 56 কেজি। সেখানে আমরা 56কে 52 দিয়ে গুণন করলে 2,912 টাকা হবে। এরপর মসুর ডাল আমরা প্রতি কেজি 110 টাকা করে 35 কেজি বিক্রয় করলাম। তাহলে 110কে যদি আমরা 35 দিয়ে গুণন করি আমরা পেয়ে যাব 3,850 টাকা। এখন দুইটি অ্যামাউন্ট যদি যোগ করি আমরা, তাহলে আমাদের অ্যামাউন্ট হবে 6,762 টাকা। আমরা ধরে নিলাম যে এখানে কারোর ব্যাপারটা 12%, তাহলে 6,762 টাকা যদি 12% করি 811 টাকা 44 পয়সা পাবো। তাহলে যেহেতু কারবারটা মাইনাস করতে হবে, সুতরাং 6,762 টাকা থেকে যদি আমরা 811 টাকা 44 পয়সা মাইনাস করি তাহলে পাবো 5,950 টাকা 56 পয়সা। এই টাকাটিকে আমাদের কথায় লিখতে হবে, 5,950 টাকা 56 পয়সা মাত্র। যথারীতি নিচে আমাদের ক্রেতার স্বাক্ষর থাকবে, বিক্রেতার স্বাক্ষর থাকবে। এখানে তোমরা দেখেছো যে ক্যাশ মেমোতে এই কথাটি কমন লেখা থাকে, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। তো সুতরাং আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, 4টি গুরুত্বপূর্ণ কাগজ ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, দলিল হিসাবে বলতে পারো, প্রমাণ দলিল হিসাবে বলতে পারো, সেটি হলো আমাদের চালান, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এবং সর্বশেষে আমরা আলোচনা করেছি ক্যাশ মেমো। এই বিষয়গুলোর সম্পর্কে কিন্তু আমরা পরিচিত, কিন্তু আজকে আরো ভালোভাবে জানতে পারলাম, বুঝতে পারলাম। তো বাসায় যদি আমরা বই দেখে আমরা যদি 4টি বিষয়ের 4টি অঙ্ক অনুশীলন করি এভাবে, তাহলে আমাদের পরিপূর্ণতা পাবে এবং পরবর্তীতে আর কোনো ভুল হবে না। পরীক্ষায় এখান থেকে যখন এই বিষয়গুলো যে কোনো একটি আসবে তখন আমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। তাহলে আজকে এখানে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।